বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি এবং বিগত দিনের কিছু কার্যকলাপ এবং 1971 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত যে বাংলাদেশের রাষ্ট্র সরকার যারা পরিচালনা করেছেন তাদের কিছু ভূমিকা এবং বাংলাদেশের সর্বমোট একটানা 15 বছর যারা ক্ষমতা করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল একটানা 15 বছর, সেই দলটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী জননেত্রী নামে ওনার উপাধি শেখ হাসিনা, ওনার সম্বন্ধে এবং বিগত দিনের যারা সরকার প্রধান ছিলেন তাদের নিয়ে আমার আজকের টপিক এবং আপনাদের সামনে আমি এটা বলবো। প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে মাঝে মধ্যে হাজির হই। আমার একটাই স্বার্থ, দেশ এবং জাতিকে আমি আমার মাধ্যমে যদি কোনো ধরনের যে সচেতনতামূলক এবং দেশের যে রাজনীতিবিদ আছে তাদেরও সচেতন করা, যে রাজনীতি হবে দেশ জনগণের, রাজনীতি হবে কল্যাণের, মানুষের, মানবতার। রাজনীতি শুধু চেয়ার, রাজনীতি শুধু পাওয়ার, রাজনীতি শুধু টাকা বানানোর মেশিন, রাজনীতি শুধু অন্য দলকে দমানো, এটা যেন না হয়। সেই সচেতনতা করার জন্য, সেই সচেতনতা উদ্বুদ্ধ করার জন্য আমি মাঝে মধ্যে আপনাদের সামনে লাইভে এসে কিছু কথা বলি। তো প্রিয় দেশবাসী, আমি শুরু করি 1971 থেকে 5 আগস্ট 2024 ঘটনা বলি কিছু আপনাদের সামনে আমি আমার মতামত দিব। আপনারা শুনবেন এবং কমেন্ট করতে পারবেন, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্ট করতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন টিপা দিবেন এবং আপনারা আমাকে দেখবেন আমি কি বলছি। অন্যায় বললে আপনারা এর প্রতিবাদ করবেন। প্রিয় দেশবাসী, আমি কোনো রাজনৈতিক দলকে খাটো করে, উদ্দেশ্য করে এবং অন্য কোনো রাজনীতির পক্ষ নিয়ে আরেক রাজনীতির বিপক্ষে হয়ে আমি কাজ করি না। আমি শুধুমাত্র কথা বলছি দেশ এবং জাতির স্বার্থে। আমার কোনো বেনিফিট নেই। আমি আওয়ামী লীগের পক্ষে বললেও কোনো বেনিফিট নেই, বিপক্ষে বললেও বেনিফিট নেই, সেম বিএনপি, সেম জামাত, সেম অন্য দলের। আমি কোনো দলকে কোনো উদ্দেশ্য করে বলি না, কোনো উদ্দেশ্য করার উদ্দেশ্য আমার নাই। কিন্তু আমি যখন দেখি আমার দেশ একটা বিপদের মধ্যে আছে, দেশ গভীর ষড়যন্ত্রের মধ্যে, দেশ খাদে পড়ে গেছে, এই দেশকে কিভাবে আমি খাদে থেকে উপরে তুলব, সেই জন্য আমরা সবে মিলে কাজ করতে হয়। আমিও একজন নাগরিক হিসাবে আমারও দায়িত্ব আছে, আমার দেশকে তো আমি ডুবাতে পারি না। তাই আমি আপনাদের সাথে শরিক হই এবং আপনারাও আমার কথা শুনেন। আর ইনশাআল্লাহ আমি এখন শুরু করলাম, আপনারা আমার কথা শুনুন। প্রিয় দেশবাসী,
আমরা 1971 সালে স্বাধীনতার বিনিময়ে 30 লাখ মা বোনের 30 লাখ শহীদের বিনিময়ে, অনেক মা বোনের ইজ্জত লুণ্ঠনের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন করেছি। বাট আমার প্রশ্ন হলো, আমি স্বাধীন করেছি, আমি একার পক্ষে স্বাধীন করা সম্ভব নয়। এই দেশ স্বাধীনতা থেকে শুরু করে বারবার আমি যদি একই সুরে বলি আমি স্বাধীন করেছি আমার দেশ, আমি স্বাধীনতার নায়ক, চলবে না। এটা মোটেও পছন্দনীয় নয়, এটা লোক ভালো পায় না। আপনি দেখতে হবে আপনার কথাগুলা পাবলিক স্মরণ করছে, পাবলিকে আপনার ঘরে ঘরে মুজিবের ফটো, শেখ মুজিবের ফটো ঘরে ঘরে থাকবে। শেখ মুজিবের ফটো আজ কেন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে নেই? কারণ শেখ মুজিব জাতীয় উপাধি পাইছে, বঙ্গবন্ধু। এখন এই উপাধি তো এনাফ। এরপরে ওনাকে আমি রেসপেক্ট করি, ওনাকে আমি স্যালুট দিই। ওনার সহযোগিতায় আজ আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমার আরেকটা কথা আছে, আমরা যে মুক্তিযুদ্ধ যারা করছে, মুক্তিযুদ্ধে আগে যারা ছিল, মৌলানা ভাসানী, ওনাকেও আমরা স্মরণ করতে হবে, ওনাকেও আমার স্যালুট। জিয়াউর রহমান, উনি যুদ্ধে স্বয়ং ছিলেন, হ্যাঁ উনি যুদ্ধ করেছেন দেশের জন্য, ওনাকেও আমি স্যালুট দিই। এরপর জেনারেল উসমানী, এমএজি উসমানী, ওনাকেও আমার স্যালুট দিই। এরপর যারা আমরা যত মুক্তিযোদ্ধারা আছে দেশের লোকে কাজ করছে, তাদেরকে আমি স্যালুট দিই। এবং সাথে সাথে আমি দেশবাসীকে জানাই, অহংকার মানুষকে কি করে পতনের দিকে নিয়ে যায়। আমি একার পক্ষে সব করা সম্ভব নয়। মনে রাখবেন, একটা পরিবার চালাতে হলে স্বামী স্ত্রী উভয়েরই আপনার প্রয়োজন হয়। যদি স্বামী রুজি করবেন, ওয়াইফ গড়ে থাকলে উনি গড়ের সব কিছু রক্ষণাবেক্ষণ করবেন। এটাই হলো একটা পরিবারের একটা সিস্টেম। ছেলে সন্তান থাকলে ওদেরকে ওয়াইফ দেখাশোনা করবেন, হ্যাঁ সে যে বাপ থাকলে, পিতা থাকলে পিতাও ওনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, ছেলেদের লেখাপড়া খেয়াল রাখবেন, এইসব। এটাই তো একটা পরিবার। তাই দেশও এইরকম সিস্টেমে চলতে হয়। দেশ একটু মানে এটা ব্যাপক জায়গা, এখানে চালাইতে হইলে এটা পরিবার থেকে একটু বেশি চিন্তা করতে হয়। তাই আমরা এটার দিকে খেয়াল রাখতে হবে। তো প্রিয় দেশবাসী, আমি শুরু করলাম যে আমাদের 1971 পর আমাদের সরকার ছিল, তাজউদ্দিন সাহেব পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এরপর আসলেন, পাকিস্তান থেকে চলে আসলেন মানে শেখ মুজিব সাহেব। আসার পরে উনি তাজউদ্দিনকে বাদ দিয়ে উনি হলেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, এতে আমাদের কোনো আপত্তি নেই, উনি প্রধানমন্ত্রী হতে পারেন। উনি হলেন, উনি আসার পর কি হলো, উনি যখন সপরিবারে মারা গেলেন, ওনার 2 মেয়ে ছিল আর সবাই তো চলে গেলেন। এরপর আমরা কি দেখলাম, কে আসলো? এরপর ক্ষমতায় আসলো সেনা, যে জিয়াউর রহমান। তো জিয়াউর রহমান যখন আসলো, আসার পরে দেশ, বঙ্গুর দেশ থেকে উনি একটু কাজ করলেন, অল্প কাজ করে করে উনি তুললেন। এরপরে উনি যখন মারা গেলেন, শহীদ হলেন চিটাং সার্কিট হাউসে। শহীদ হওয়ার পর তখন আমাদের দেশের হাল ধরলেন বিচারপতি সাত্তার সাহেব, উনিও বিএনপি করতেন। এরপরে এরশাদ সাহেব আসলেন। এরশাদ সাহেব আসার পর
উনি আর্মি থেকে ক্ষমতা নিয়ে নিলেন স্বৈরাচার পদ্ধতিতে। ক্ষমতায় আসার পরে উনি 9 বছর শাসন করলেন। আর্মি রুলিং হলো বাংলাদেশে, প্রায় আপনার কারফিউ থাকতো, জনগণ রাস্তাত বাড়াইলে উনি পিটাপিটি করতেন। কিন্তু উনি আবার জনগণকে গুলি করে মারেন নাই, লাস্ট সময় কিছু মারছেন। বাট 9 বছর শাসনের পরে এরশাদের যখন পতন হলো, ছাত্র আন্দোলনের বিক্ষোভের কারণে এরশাদ যখন পতন হলো, পতন হওয়ার পরে আপনার এরশাদ যে দেশেই ছিল, ওর পরবর্তীতে আসলো বিএনপি গভর্নমেন্ট আসে এরশাদকে জেলে দিল। এরশাদ কিন্তু পালায়া যায় নাই, এরশাদের ক্যাবিনেট মেম্বাররাও সদস্যরাও পালায়া যায় নাই। বাট কি দেখলাম এরশাদের বিচার হলো, এরশাদের জেলে গেল। এরপর আবার আওয়ামী লীগ ক্ষমতাত আসলো, বিএনপি আসলো ক্ষমতাত, খালেদা জিয়া আসলেন, এরপরে আওয়ামী লীগ আসলো। এইরকম 5 বছর আওয়ামী লীগ, 5 বছর বিএনপি, এই আমরা দেখলাম। তত্ত্বাবধায়ক নিয়ে তারা আন্দোলন করলো, তত্ত্বাবধায়ক আসলো, তত্ত্বাবধায়ক ইলেকশন দিল। হঠাৎ 1/11 চলে আসলো। 1/11 খালেদা জিয়া নামবেন না, আর আওয়ামী লীগে আন্দোলন করে খালেদা জিয়াকে নামানির ব্যবস্থা করা হলো। ইয়াজউদ্দিন ছিলেন প্রেসিডেন্ট, খালেদা প্রধানমন্ত্রী, মইনু আহমদ খান আসলেন আপনার আর্মির চিফ। তখন আপনারা তত্ত্বাবধায়ক আন্দোলনের মাথায় আর্মি আর গুল্লি করতে পারলো না, মানে কিছু লোক মারা গেছে। তখন মারা যাওয়ার বাদে আর্মি মানে এইরকম যে হাসিনার যেভাবে পতন হয়েছে এইরকম হয়েছিল খালেদা জিয়ারও। খালেদা জিয়ার পতন হওয়ার সময় খালেদা জিয়া কিন্তু দেশ থেকে বাগেননি। হাসিনা বিভিন্ন দেশে তখন উড়াল মেরেছেন, আমরা দেখেছি। তত্ত্বাবধায়কের সময় তখন ওরা 2 বছর শাসন করলো। তখন 2006, 2007, 2008 নির্বাচন তারা দিল। তত্ত্বাবধায়ক তখন খুব মানে তারা কঠোর হলো, বিএনপির সব লিডারকে ধরলো, আওয়ামী লীগের সব লিডারকে ধরলো। বর্তমানে এই যে কাউয়া কাদেরও জেলে ছিল, ও তখন আর্মির বাড়ি খাইয়া হয়েছে, আর জীবনে এই ভুল করতাম না। তারেক রহমানের হাড্ডি গুড্ডি ভাঙছে আর্মি, মানে র্যাবে আর্মি মিলিয়া। এই অবস্থা, কারণ এরা দুর্নীতি করছে। এই দুর্নীতি, স্বজনপ্রীতি কখনো ছাড় দেওয়া যায় না। ওরা লন্ডনে চলে আসলেন তারেক জিয়া সেফগার্ডের জন্য, আর সিঙ্গাপুর না কোথায় চলে গেলেন, মালয়েশিয়া চলে গেলেন। কুকু সে মারা গেছেন, উনি খালেদা জিয়ার দ্বিতীয় ছেলে, উনি মারা গেছেন। আচ্ছা, যাই হোক, এই গেল খালেদা জিয়াকে জেলে আছে। উনি আবার আপসীন, উনি আবার কোথায় যান নাই, উনি বাগেনও নাই, কোথায় যান নাই। উনি বলছেন আমি দেশে মরবো, দেশে থাকবো। হ্যাঁ, ছেলেদেরকে সেফগার্ড করছেন, কিন্তু উনি কিন্তু বলছেন আমি দেশে মরবো। উনি কিন্তু বিএনপির নেত্রী, উনি কিন্তু দেশ ছেড়ে পালায় যান নাই। যার যেটা সে সত্যি কথা আমি তুলে ধরবো, কিন্তু আমি কিন্তু লুকাচুরি কথা বলবো না। এরপর আমি কোনো সাপোর্ট করি না কাউকেও না। এরপর আপনার বিএনপি দেশ থেকে পালাইয়া যায়নি, বিএনপির নেত্রী পালাইয়া যায়নি, এবং বিএনপির যারা আসিল অনেক লিডার যারা মানে একটি চুরি চাপটারি করছে যারা, এরা পালাইয়া গেছে। এরা কি পালাইয়া গেছে। আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে 1/11 পরে তো সবাই ধরছে, আওয়ামী লীগও দোষী পাইছে, বিএনপিরও দোষী পাইছে। বাট জামাতর কোনো লিডারে তারা ধরে নাই। তখন আমি দেখছি জামাতের কোনো লিডার তখন ধরে নাই। হয়তো তারা কোনো দুষ্টুটি পায় নাই বলে জামাতের লিডারে ধরে নাই। আমি জামাতের পক্ষ নিচ্ছি না। তখন আমি দেখলাম কি 1/11 পরে ওরা একটা ইলেকশন দিছে। তারা চিন্তা করে 1/11 তারা যারা ছিল ফখরুদ্দিন এবং আর্মি ছিল, ব্যাকআপ ছিল। মঈনুদ্দিনের তখন 1/11 নায়ক মঈনুদ্দিনের দেশ পরিচালনা করছিল। আর ফখরুদ্দিন ছিল একটা মানে তুলসী পাতা, ও মানে ওকে চালানি হতো ফখরুদ্দিন দিয়ে, মঈনুদ্দিনে চালাইছে। যাই হোক, তখন ভারত, রাশিয়া, বিভিন্ন জায়গা থেকে আমি যতটুকু জানলাম শুনলাম যে হাসিনার সাথে তখন একটা লিয়াজো চুক্তি হয়েছিল।
যে আপনি ইন্ডিয়ার সাথে একটা আলাপ আলোচনা হয়েছে, রাশিয়ার মাধ্যমে ইন্ডিয়ার সাথে একটা যোগাযোগ হয়েছে। তো যোগাযোগ করার পরে ইন্ডিয়া, ভারত আমাদের দেশের বন্ধু রাষ্ট্র। এটা আসলে কি বন্ধু না অন্য কিছু, এটা জনগণ জানে, আমি এটা বলবো না। বন্ধু রাষ্ট্রের সাথে, ভারতের সাথে আমাদের সব দলেরই যোগ সাজেশ আছে, বিএনপিরও আছে, আওয়ামী লীগেরও আছে, জামাতেরও আছে। কিন্তু দেশ বিক্রি করে দেশের জনগণকে না জানিয়ে দেশের বিরুদ্ধে কোনো কার্যকলাপ অন্য কোনো দল করবে কিনা আমি জানি না, তবে আওয়ামী লীগ করলো, এটা আজ প্রমাণিত। কিভাবে করলো আপনাদেরকে বলি। আওয়ামী লীগ 2008-এ যখন প্রথম শাসনে আসে, 111 পরে, এর আগেও আওয়ামী লীগ শাসন করেছে বাংলাদেশ 5 বছর এইরকম। কিন্তু এই 2008-এর পরে আওয়ামী লীগ কিন্তু একটা নীল নকশা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ 2008-এ 111-এর এই মইনু আহমদের সাথে ভারতের সাথে আট করে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে আসে। যাই হোক, এর বিস্তারিত কিছু কাহিনী আপনাদের বলবো কেন আসে। ভারত আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিল যে তুমি রাষ্ট্র ক্ষমতায়, বাংলাদেশে জনগণ, অন্য কোনো পার্টি কেউ তোমারে কিছুই করতে পারবে না, তুমি যদি আমার কথা মতো চলো। তখন আমাদের জননেত্রী শেখ হাসিনা বললেন আপনারা কি চান। তখন ভারত বলল আমি তোমাকে পাওয়ারও দিব, তুমি আজীবন থাকতে পারবা, অন্য কোনো দলে কথাই বলতে পারবে না, তুমি পিটিয়ে আলু ভর্তা করবা, প্রশাসন সব বাহিনী তোমার হয়ে কাজ করবে, যদি তুমি আমাদের কথা শুনো। তখন হাসিনা বলল দেখি সুযোগটা কি কাজে লাগানো যায়। তখন আবার উনি জিজ্ঞেস করলেন আপনারা কি চান। বললেন তুমি ক্ষমতায় যাও, ক্ষমতা যাওয়ার বাদে আমার কথা শুনবা, আমরা যা বলবো তা তুমি কাজ করবা, এরপর তুমি টের পাবা। তুমি লং টাইম যদি ক্ষমতায় থাকতে চাও, আজীবন, তাহলে আমাদের কথা মতো তুমি চলতে হবে। এটা ভারতের কথা। কার সাথে? হাসিনার সাথে ছিল মইনু আহমদে অনেক কিছু উপহার পেয়েছিল এই ভারতের কাছ থেকে। প্রথম তো কাজ হলো তুমি ক্ষমতায় যাবে, আর যাবার পরেই আমাদের কাজ করে দিবে, তুমি রাজি? উনি বললেন ইয়েস আমি রাজি, আমি ক্ষমতায় থাকতে চাই, আমি কিছুই বুঝি না, আমার বাপকে যারা মেরেছে তাদের বিচার আমি করব। বললো এটা কোনো ব্যাপারই না। ভারত কি বললো? এটা ব্যাপারই না, তোমার বাপেরও বিচার করবা আর অন্য দলও তোমার উপরে কথা বলতে পারবে না, সেটার জন্য আমি পিটানির ব্যবস্থা করাইয়া দিব। আমাদের জননেত্রী শেখ হাসিনা রাজি হয়ে গেলেন। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য তিনি বললেন নো প্রবলেম, গো হেড হলেন। 2008-এ উনি মেজরিটি ম্যান্ডেট নিয়ে ভোটাভুটির মাধ্যমে তিনি ক্ষমতায় যাওয়ার সুযোগ পেয়ে গেলেন। সুযোগ পাওয়ার সাথে সাথে মইনু আহমদ তখনও সেনাপ্রধান। হ্যাঁ, তখন কি হলো, 2009 25 ফেব্রুয়ারি 2009 বাংলাদেশের এক কালো অধ্যায় সৃষ্টি হলো। এটার মেইন নায়ক ভারত এবং হাসিনা মইন।
হাসিনা, মঈন অ্যান্ড ভারত। ভারত কী করলো? 25শে ফেব্রুয়ারি রাতে তাদের বাহিনী পাঠাইয়া দিল। 24শে রাত তাদের বাহিনী ঢাকার বিভিন্ন জায়গায় ছিল। আর উনি 25 তারিখ শেখ হাসিনা আর্মির 25শে ফেব্রুয়ারি শেখ হাসিনা আর্মির চৌকস, যারা দক্ষ, যারা বিজ্ঞ, যারা দেশ এবং ইন্ডিয়ার ম্যাপ সম্বন্ধেও যাদের প্রচুর পরিমাণে ধারণা ছিল, সেই 57 জন, টোটাল 57 জন আর্মির দক্ষ অফিসার, চৌকুশ অফিসার, এই সাধারণ সৈনিক নয়, ওরা চৌকুশ অফিসার। ওরা এত ট্যালেন্ট ছিল, দেশ এবং জাতি আরও 50 বছরেও এইরকম আর্মির অফিসার হবে না, পাবে না। ইন্ডিয়ায় লোক এসে মেরে, ওদেরকে মেরে এবং নির্মমভাবে ওদেরকে মেরে ওরা আবার পালিয়ে কিভাবে গেল, সেই সুযোগ খেয়ে করে দিল, এটা আপনাদের সামনে বলবো। এই শেখ হাসিনা, আমরা জননেত্রী বলি, আমাদের দেশপ্রেম আছে বলে আমি এই কথা বলতেছি, অনেক সাহসের সাথে এই কথা বলতেছি। আমার বড় দুঃখ লাগে, আমি কাঁদি মাঝে মাঝে এইটা দেখি। আমি কন্টিনিউ ইউটিউবে দেখি, সার্চ করি এই পিলখানার হত্যাকাণ্ড। এই পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের এত ক্ষতি করেছে শেখ হাসিনা এই ভারতের সাথে হাত মিলিয়ে, যা দেশবাসী বুঝেছে এবং বুঝেও কিছু করার নেই। এই দেশবাসীকে আর কত রক্ত দিলে আমাদের রাজনীতিবিদরা খুশি হবেন? এই স্বার্থের জন্য, পাওয়ারে থাকার জন্য, এই ক্ষমতার জন্য, এই গদির জন্য আমাদের 57 অফিসারকে যারা মেরেছে তাদের বিচার আমার আল্লাহ করবে, আমার আল্লাহ করবে। যদি দেশবাসী করতে পারে না, আইনে করতে পারে না, আমার আল্লাহ করবে একদিন। এই বিচার হাসিনা পেতেই হবে। আমার প্রিয় দেশবাসী, আমার বিডিআর জওয়ানরা ওদেরকে মারে নাই, আমি 100% শিওর ওদেরকে মারে নাই। ওদেরকে মারা হয়েছে আমাদের আর্মিদের দুর্বল করা, 1। 2 নম্বর হলো আমাদের বিডিআর বাহিনীকে ধ্বংস করা। যে বিডিআর যে সীমান্তে যে অগ্রণী ভূমিকা পালন করে, যে বর্ডারে গার্ড, যারা বর্ডারে যে অগ্রণী ভূমিকা পালন করে, বিএসএফ, ইন্ডিয়ান ভারতীয় বিএসএফ, এটা কিন্তু আমাদের বিডিআর সৈন্যকে অনেক ভয় পায়। সরি, তাই তারা দেখলো যদি বাংলাদেশের এই 57 অভিজ্ঞ সেনাসকলদের মারতে পারি, তে আমরা অনেকটা লাভবান হব। এই হলো 1 নম্বর চক্রান্ত আওয়ামী লীগের। আর এই চক্রান্তে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কিছু লিডার জড়িত ছিল, আমি তাদের নামও প্রকাশ করব, কারণ আমাকে অনেক হুমকি টুমকি দেওয়া হয়েছে আমি যে এইসব ভিডিও করি, তাই আমি এগুলা ভয় পাই না, আল্লাহ সহায়। তারপর আমি শুনলাম, দেখলাম, জানলাম যে কে এইটা ভিতরে গিয়েছিল। আর্মি রেডি, প্রস্তুত ছিল 25শে ফেব্রুয়ারি 2009-এ, যে উপর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা মইনুল আহমদকে বলা হচ্ছে আপনি বলেন, হ্যাঁ। এরপরে আপনার কি বিডিআরের প্রধান ছিলেন, ওনার নাম কি, মেজর জেনারেল শাকিল আহমেদ সাহেব, উনি বলেছেন আমাদেরকে বাঁচান, ওরা আমাদেরকে মেরে ফেলবে, আপনারা আসেন। আর্মিকে ফোন দিয়েছিল, ওরা এসেছিল, প্রোটেকশন দিয়েছিল। ওরা যদি ভিতরে ঢুকে যেত, অর্ডার পাইছে না বলিয়া ওরা ভিতরে ঢুকতে পারে নাই। ওরা যদি ঢুকতো, অন্তত ওকে 10-12 জন সেনা অফিসার মারা যেত, বাকিরা বাঁচতে পারত। কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া যায় নাই। তখন সারা খাতুন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি মারা গেছেন, ওনার কথা আর বলবো না। আর কাকে দেখছি, জাহাঙ্গীর নানক, মির্জা আব্বাস, জাহাঙ্গীর কবির নানক, ওরে ধরলেই আসল খবর পাওয়া যাবে। মির্জা আব্বাস, শেখ ফজলেনুর তাপস, শেখ সেলিম, এরা কোথায়? এদেরকে ধরলেই মিলবে খবর।
এরা এই সময় ঢুকে ভিতরে, তারা সারা খাতুন ঢুকে, এরা ঢুকে বলে আমরা ঢুকতেছি, কোনো অসুবিধা নাই। এই সময় গুলাগুলি চলতেছে, এর বারে তারা ঢুকে কীভাবে? এরা ঢুকে, যারা ভিতরে ঢুকে কাণ্ডকলাপ চালাইছিল এদেরকে বের করে দিল, এদেরকে কালো গাড়ি দিয়ে এদেরকে বের করে দিল। এটা দেশবাসী জানে। কিন্তু এই যে কাণ্ডকলাপ 2009 25শে ফেব্রুয়ারি, একটা কালো রাত, বাংলাদেশের মানুষ, জনগণ চিরদিন এটা ভুলবে না, এটা ভুলবে না। এরা কি আমাদের ভাই না? তাই আমি আপনাদের বলছি, এই এক প্রথম যে ক্ষতি আমাদের দেশে হয়েছে এই একটাই, তা কেউ বলতে পারে নাই সাহস করে, তখন বিএনপিও বলে নাই জোরালোভাবে। আর আওয়ামী লীগের সব নেতা যারা ছিল, এরা জেনেও, বড় বড় লিডার সবে জানে, জেনেও তুফাইল আহমদ সাহেব, উনি একজন ভালো মানুষ, উনি এই কথা বললেন, উনি প্রত্যেকে সরলেন না কেন? আমার তো প্রশ্ন উঠে, তুফাইল সাহেবের মতো মানুষ, এরা কেন এই দলে তুষামত করলো? আমি তো চিন্তা করি পাই না। হ্যাঁ, এরপর উনি চমক দেখালেন, শীর্ষস্থানীয় কোনো লিডারে আপনি দায়িত্ব না দিয়ে, বড় বড় মানে বয়স্ক যারা অভিজ্ঞ এদেরকে তিনি দায়িত্ব না দিয়ে, এই কটাই আর মজুর দিয়ে উনি দেশ পরিচালনা করলেন। উনি সিনিয়র রেখে নিচ লেভেল থেকে নেতা বানালেন, ওদেরকে মন্ত্রী বানালেন। ওরা কি বুঝে, ওরা কি জানে? ওদেরকে মন্ত্রী চালানে। এই দীপুমণি আজ কোটি কোটি টাকার মালিক। ও কি বুঝে? শিক্ষা ব্যবস্থা, পররাষ্ট্র মন্ত্রী ছিল, ও খালি উড়াল মারে। হ্যাঁ, 100 কতটা দেশ শুধু খালি বমনই করছে ও পররাষ্ট্রমন্ত্রী থাকার সময়। খালি ফ্লাই করতো। ও দেশের কি করছে? 12টা বাজিয়ে দিছে। পররাষ্ট্রমন্ত্রী ছিল, 12টা বাজিয়ে দিছে। এরপর কি করলো? শিক্ষামন্ত্রী। শিক্ষা শেষ। শিক্ষারে কি করলো? মেধা শূন্য করে দিল। এরপরে লাস্ট সময় আইছে সমাজ কল্যাণ মন্ত্রী। ওখানে বালু ফাতর, সমাজ কল্যাণ মন্ত্রী বালু চুরি করছে, ফাতর চুরি করছে। এই অবস্থা ওদের। এদের অধ্যক্ষকে দিয়ে দেশ চালানো হয়েছে। এই গেল আপনার 25শে ফেব্রুয়ারি কালো রাত্রের কথা। আমার মনে হলেই আমার শরীরে আগুন জ্বলে উঠে। এরপরে আপনার 5ই মে 2013 হেফাজতে ইসলাম নামে একটা সংগঠন, এই সংগঠন কিন্তু এত বড় সংগঠন নয়। এ বাংলাদেশের বিএনপি জামাতের মতো সংগঠন নয়। এরা একটা ইসলামিক একটা দল, সংগঠন। এরা ছোটো মাপের একটা সংগঠন। ওরা কিছু মাদ্রাসা ছাত্র নিয়ে একটা আন্দোলন করছে। তারা একটা দাবি ছিল, এই দাবি নিয়ে কয়েকটা দফা নিয়ে তারা আন্দোলন করছে। সরকার এই দফা মানতে পারে না মানতে পারে, বইয়া আলাপ আলোচনা করলে এটা শেষ করতে পারে। সরকার তো মনে করছে আর্মি মেরেছি, ভারত আমাদের সাথে আছে, ক্ষমতা আমাদের কাছে কে নিবে? বিএনপিকে আলু ভর্তা করে ফেলছি, জামাতকে দাঁড় করতেই, রাস্তায় উবাইতেই পারে না, ওদেরকে রাজাকার আর কি মানে ইসলামিক জঙ্গি সংগঠন বলে ওদেরকে চালিয়ে দিছি। এই যে নাটক, এই যে নাটকের ভূমিকা, এই যে বড় বড় সিনিয়র লিডার আওয়ামী লীগের, এদের কি দেশপ্রেম নেই? এরা কি জানে না এইসব কি হচ্ছে বাংলাদেশে? এরা সব জানে, কিন্তু এরা মুখে তালা ছিল। এরা কিছু বলতে পারে না। বললে আমার কি হবে? আমার চেয়ার চলে যাবে, আমার টাকা বানানির মেশিন নষ্ট হয়ে যাবে, আমার ক্ষমতা থাকবে না, আমাকে আর কেউ চিনবে না। এই হলো, তারা জানে, কথা বলে না, এই সব কারণের জন্য। এরপরে হেফাজতে ইসলামরে কী করলো আমি কিছু বলি। 5 মে 2013 হেফাজত ইসলাম চিন্তা করলো এখানে থাকবে, এখান থেকে তারা যদি দাবি না মানা হয় এখানেই তারা থাকবে। তারা এই মানে আন্দোলনটাকে এইভাবেই নিতে আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। আর সরকার মনে করলো, সরকারের ভিতরে তো ভয়, সরকার মনে করলো যে বাবা আমি তো আর্মি মারছি, এই মারছি সেই মারছি, যদি এরা আমার নামায় যেতে এরা আমার বিচার হবে, আমার ফাঁসি হবে, আমি কী করি? সরকারে অর্ডার দিল, হাসিনায় অর্ডার দিল কি, আন্দাজ করো, অন্ধকার করো, আর ফায়ার,
হাসিনার অর্ডার মতে র্যাব, পুলিশ, তাদের যে বাহিনী, তারা যে বাহিনী বানাইছিল এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, এরা মিলে ব্রাশ ফায়ার করে হাজার হাজার মানুষকে তো সেদিন রাত্রে মারা হয়েছিল। সেই রাত্রিও বাংলাদেশের কালো রাত হিসাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ আমাদের দেশের মাদ্রাসা ছাত্রকে 8 বছর, 9 বছর, 10 বছর, 15 বছরের মাদ্রাসা ছাত্রদেরকে মারছে, কেউ মামলা করতে পারে নাই। কোনো টিভি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় কিছু দেখানি হয়নি, কিছু ছাপা হয়নি। কারণ সরকার থেকে পুরা দমে যে একটা দেখাবে, যে একটা লিখবে, তারাও এইরকম হয়ে যাবে, তাদেরও খতম করা হবে, নতুবা বন্ধ করে দেওয়া হবে। তাই কেউ কিচ্ছু বলে নাই। আর ওদের তো মিডিয়া, দালাল মিডিয়া কিছু আছিল, ওরা প্রচার করছে সরকারের পক্ষে। তাই আপনাদেরকে বলি, আমরা যে যে স্থান থেকেই খারাপ কাজ করি, বাদ করি, দেশের বিরুদ্ধে কিচ্ছু করি, এটা দেশবাসী মনে রাখবে, স্মরণ করে। এখন সময় আসলে এটার বিচার হবে, কেউ রেহাই পাবেন না। শেষ বিচার তো একটা আছে, সেখানে তো যেতে হবে সবাইকে। আল্লাহ যেদিন ধরবে সেদিন তো আর কেউ বাঁচতে পারবে না, মিথ্যা বলতে পারবে না আমি এটা করি না, এই করছে সেই করছে বলতে। যাই হোক, এইগুলো 2013। এরপর আমরা কি দেখলাম, আওয়ামী লীগের জামাতের যারা শীর্ষ নেত্রী যারা ছিলেন তখন, তাদের এক এক করে ফাঁসি দেওয়া হলো। এটা কতটুকু ন্যায়, কতটুকু অন্যায় আমি এটা বলতে পারবো না, কিন্তু প্রধান বিচারপতি সিনহা উনি বলেছেন এটা অন্যায় হয়েছে বিদায় উনি প্রতিবাদ করতেছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রায় দিতেছিলেন যে আওয়ামী লীগ গভর্নমেন্টটাই অবৈধ। এই রায় দিতেছিলেন, চিন্তা করতেছিলেন যে একটা ভালো কাজ করে যাই। ওনাকে কিভাবে ওরা বিদায় করলো দেশ থেকে, আপনারা এটা জানেন। এরপর কি করলো, দমন পীড়ন। রাজনৈতিক দলকে এই দেশে আর টিকা যাবে না। একদলীয় শাসনের কায়েম করার জন্য কমপ্লিটলি তারা মাঠে ঘাটে নেমে গেল এবং বলতে থাকলো আওয়ামী লীগই যথেষ্ট। তখন বলতে থাকলো পুলিশ, আর্মি, বিডিআর কিছুই আমাদের প্রয়োজন নাই, আমাদের আওয়ামী লীগও আমাদের যথেষ্ট। আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দিল, ওরা হ্যামলেট বাহিনী হয়ে ওরা পুলিশের সাথে গুল্লি করা শুরু করলো। যাই হোক, এগুলো আমরা দেখছি, কিছু মিডিয়ায় দেখাইছে, কিছু পত্রিকায় আইছে। এদেরকে খুব চাপে সরকার রাখতো। সরকারের কোনো মানে মিডিয়ার সাথে কোনো আলাপ আলোচনা হলে এদেরকে দাওয়াত দেওয়া হতো না। যত দালাল মিডিয়া ছিল সব দালাল মিডিয়ারে দাওয়াত দেওয়া হইতো। এরপর আমরা কি দেখলাম, টকশুতে মানে বিভিন্ন মানুষ যাইতো, কিন্তু আওয়ামী লীগের উপরে কেউ কথা বলতে পারতো না, কেউ কথা বলে দামাক দেওয়া হতো। এরপর কি দেখলাম, এরপরে আসলো আপনার দেশের যে অরাজকতা, একটার পর একটা অরাজকতা দেশের মানুষ দেখতে থাকলো। এরপর আমরা দেখলাম টেরর ইলেকশন, দেখলাম দিনের ভোট রাতে হয়ে গেল, এখানেও বিপুল ভোটে আওয়ামী লীগের জয় হলো। এরপরে মোটামুটি জালিয়াতি দেখলাম 18-তে বিএনপিকে নেওয়া হলো, বিএনপি গেল বিরোধী দল হিসাবে, ওনাদেরকে 6 সিট যে বাকি তারা সবাই নিয়ে নিল। জাতীয় পার্টিকেও দেখলাম আওয়ামী লীগের তুষামুদ করতে। তুষামুদ করে লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। শেষ মুহূর্তে তোমাদেরকে লাঠি মেরেছে আওয়ামী লীগ। আর বাম দলকে আর কি বলবো, ওরা তো এক দল, এক মানুষ এক দল, তো এদেরকে তো আর হায়া সরম নাই। ওরা মনে করলো মন্ত্রী হইতে পারলে জীবনে যথেষ্ট, আমাদের তো আর মন্ত্রী হওয়ার চান্স নাই। তো আওয়ামী লীগের তুষামুদ করে যদি মেনন সাহেব মানে আরেকটা কি জাসদের এগুলোর নাম কি বলে গেছি, ইনু, এরা মনে করছে যে আমি যদি দালালি করি তাই আমি তো মন্ত্রী হতে পারবো, এমপি হতে পারবো, এটাই আমাদের চাওয়া পাওয়া, এর চেয়ে বেশি তো আর কিচ্ছু পাবো না। তাই আওয়ামী লীগে বলছিল তোমাদের কোনো দরকারই নেই, তোমরা এক দল এক পার্টি, এক মানুষ এক পার্টি, তোমাদের আর কি। আওয়ামী লীগে লাত মারলে ফুটবলের লাগান, তোমাদের আজ কোথায়
যাওয়ার জায়গা নেই, এটাই বলছিল। তখন তারা কিছু আন্দোলন করছে, আবার তারা এই আওয়ামী লীগের পিছনে পিছনে দেখছে তো বাবা, আওয়ামী লীগ করলে মন্ত্রিত্ব পাইব, এমপি হইব, কিছু পুলিশ প্রোটেকশন থাকবে, কিছু টাকা পয়সা বানানি যাইবে, এটাই ভালো। যাই হোক, এদেরকে জনগণ চিনে ফেলল। এখন যে হাসিনা যে এত কিছু করলো, আমরা আমাদের কি লজ্জা শরম নাই? আমি আওয়ামী লীগের বাইকদের উদ্দেশ্যে বলছি, বিএনপি হলে বিএনপির উদ্দেশ্যে আমি সেই রকম বলতাম। বিএনপি যে অন্যায় করেছে, 111 আসছিল, সেটাও বলছি আমি আপনাদের। এখন আপনারা নেত্রী বলেন, জননেত্রী বলেন, আপনারা নেত্রী, আপনারা কাছে আমার আকুল আবেদন, বলেন আমার কথায় যদি উত্তর দিতে পারেন, আমি আপনারা যেন বলবেন সেখানে আমি যাব। বলেন তো, আপনারা আওয়ামী লীগ করেন, আর আপনাদের নেত্রী যদি বাদ কাজ করে, আপনি তাকে সাপোর্ট কিভাবে করেন? এটা তো আপনার প্রকাশ্যে, এটা তো আপনার আজকে ওয়ার্ল্ড, আজকে মিডিয়া এটা প্রকাশ করতেছে উনি কিভাবে দুর্নীতি করছেন। রূপপুর থেকে খালি কত দুর্নীতি করছেন ওনার পরিবার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ওনার পরিবার কতটুকু দুর্নীতি করছেন, এটার প্রমাণ আপনারা আমি দেওয়া লাগবে না, মিডিয়ায় দেখবেন ওনারা। $100 বিলিয়ন পাচার করেছেন। হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক কিভাবে হয়? হাসিনা এত মানুষ লোক মারার সাহস কোথা থেকে পায়? আপনারা আপনাদের নেতা যাকে বানাবেন, এত সঠিক মানুষ হতে হবে, এত দেশপ্রেম থাকতে হবে, একটু না একটু দেশের জন্য মায়া কান্না থাকতে হবে। আমরা কি দেখিলাম ভাই? আপনারা আওয়ামী লীগ করেন, ভালো কথা, আমি নিষেধ করব না। বিএনপি করেন, ভালো কথা, নিষেধ করব না। তারেক রহমানের দুর্নীতি দেখেছি ভাই, হ্যাঁ, তারেক রহমানের দুর্নীতি দেখেছি ভাই, কিন্তু এইরকম দেখি নাই। আপনারা যে পরিমাণে করছেন সেই পরিমাণে দুর্নীতি দেখি নাই। আপনারা আওয়ামী লীগ করবেন ঠিক, কিন্তু হাসিনা খালেদা করিয়া এইরকম দল করা কোনো প্রশ্ন উঠে? কেন করবেন? যদি আমার বাপে অন্যায় করে, আমি ছেলে হিসাবে তার প্রতিবাদ করতে পারি, তা আপনারা কেন পারবেন না? হ্যাঁ, আপনারা প্রতিবাদ করবেন না, বাপ অন্যায় করলে ছেলে প্রতিবাদ করতে পারে, আর আপনারা করতে পারবেন না। কারণ কি? কারণ হলো আপনাদের যে সেক্রেটারি পদ আছে, সভাপতি পদ আছে, এই পদগুলো আপনারা চলে যাবে। এরপর আর কি হবে? আপনাদের ক্ষমতা চলে যাবে, মিডিয়াও আপনাদের পাশে গুড়গুড় করবে না, টাকা বানানির মেশিন হারায় ফেলবেন। এরপর কি হারাবেন? এরপর মনে করবেন যে আমাদের তো আর কিছুই নেই। এটা থেকে আপনারা বেরিয়ে আসুন। হাসিনা করবেন না। আপনারা লন্ডনে আসেন, আমি লন্ডনে দেখছি আপনারা অনেক হাসিনা খালেদা করে মরে যাচ্ছেন। এরা যদি দেশপ্রেম থাকে বটে, তাদের সাথে থাকেন আপনারা, আমার ঠিক আছে, কিন্তু আমি দেখছি আমার লাখ মানুষ মারতেছে, ওরা হাজার মানুষকে মারতেছে, হ্যাঁ, মানুষকে অশান্তি দিচ্ছে। আমি এই গভর্নমেন্টকে কীভাবে সাপোর্ট করি বলেন তো? আমি এই শেখ হাসিনাকে কীভাবে সাপোর্ট করবো? দেশদ্রোহী যারা কাজ করে তাদেরকে সাপোর্ট করা যায় না। এরা তো সবাই তো আমরা দেশের মানুষ, যে যার মত প্রকাশ করতে পারি। আপনি করতে পারেন বিএনপি হীন করতে পারে, আওয়ামী লীগ হীন করতে পারে, জামাত, কিন্তু তাই বলে দেশের স্বার্থে আমরা হতে হবে। আওয়ামী লীগ ভুল করবে, বিএনপি ভুল করবে, বলতে পারবো না, দল পথ চলে যাবে, হ্যাঁ, টাকা বানাইতে পারবো না। এইটা হলে তো আপনাদের দেশপ্রেম কারো দেশপ্রেম নাই। যাই হোক, আপনারা দেখেন, হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাদের আমি রেসপেক্ট করি বটে, কিন্তু আমি যখন আমার দেশের জন্য চুরি করবে, আমার দেশকে পায়ের তলে নিয়ে গেছে, আমার দেশকে আরেক দেশের হুকুমে আমার দেশ চলবে, এটা যখন আমি দেখি তখন আমি কিভাবে থাকি? আমার রাত হলে ঘুম আসে না ভাই। আমার দেশের আর্মি মারা গেছে, অফিসার এখন নাই, মারা গেছে, এত অফিসার মারা গেছে, আমি ঘুমাইতে পারি না। আমার দেশে হেফাজতে ইসলামের আমার ছোটো ভাই হলে মারছে, আমার ঘুম আসে না। এরা কি আমাদের দেশের লোক না? এরা ইন্ডিয়া থেকে আসছে, এরা পাকিস্তান থেকে আসছে। তোমরা পাকিস্তানি না ইন্ডিয়া থেকে আসছে, তোমরা মারবে? এর বাদে হাসিনা কী করছে? আয়নাঘর একটা করছে, এখন শুনতেছি আয়নাঘরের বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান, আরও অনেকে দিচ্ছেন।
এগুলো আপনারা অনলাইনে একটু কাটাকাটি করেন, দেখুন আপনাদের হাসিনা আপা কী করছে। আপা আপনার মা বাপরে এত শ্রদ্ধা করেন না, মা বাপের পায়ে কদমবুসি করেন না। হাসিনারে দেখলে হাসিনার পায়ে গিয়ে উন্দ হয়ে কপালে এইরকম করে, একজন মুসলমান এটা করতে পারে না, উন্দ হয়ে কদমবুসি করেন। এটা কোন মুসলিম দেশে এইটা আছে? আপনারা করেন। এরপরে আপনারা হাসিনা আপা $100 বিলিয়ন পাচার করেছে সবাইকে নিয়ে, এটা আপনারা দেখেন না? হাসিনার পিয়নের 400 কোটি টাকার মালিক, ওনার নিজের মুখে বলছেন। তো উনি 400 কোটি টাকার মালিক পিয়ন কীভাবে হয় উনি জানেন না? জানেন। উনি এই পিয়ন যদি 400 কোটি টাকা মানাইছেন, ওনার 400 কোটি টাকা। আর পিয়নকে এখন দেখছে, পিয়ন তো আমার কথা শুনে না, কথা শুনছে না, ও পিয়নের নামে এই ক্লেম করলেন উনি। এই 400 টাকা পিয়নে রাখতে পারবে হাসিনা? 400 টাকা রাখতে পারবে না। এই 400 টাকা হাসিনায় নিয়ে নিছে। আর পিয়ন কোথায় আছে? পিয়ন কোন দেশে যাবে, কোথায় যাবে, পালাইয়া ইচ্ছি রাস্তাই পাইতেছে না। হ্যাঁ, তো এইটা সব কিছু দোষ হইল গিয়া প্রধানমন্ত্রীর উপরে বর্তাইবে। শামীম ওসমানের 7 মার্ডার আপনারা সবাই জানেন। এই শামীম ওসমানকে উনি বুকের টেনে নিলেন। এই আইবি বলছিল যে, নারায়ণগঞ্জের মেয়র আইবি বলছিল যে এইটাই মার্ডার করছে 4টা। এই আইবিকে উনি যা তা করছেন, এটা নিউজ, আইবির নিউজ রুমের ভিতরে ওনারা দুজনে মাইন্ড করছেন, হাতাহাতি করছেন। এটা দেশবাসী দেখেছে, আয়নাগর জানে দেশবাসী। এখন বুয়া কোম্পানি করিয়া রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ধ্বংস করছে এই শেখ হাসিনা। এই $100 বিলিয়ন পাচার করছে এই শেখ হাসিনা। 400 কোটি পিয়নের 400 কোটি, এইটাই শেখ হাসিনার। শামীম ওসমানের 7 মার্ডারে জড়িত শেখ হাসিনা, না এই শেখ হাসিনার আপন ভাই নাকি? না শেখ হাসিনার ছেলে, উনি বাঁচিয়ে দিলেন শামীম ওসমানকে। শামীম ওসমানের পরিবারের সাথে উনার এত সখ্যতা, ওরা দেশদ্রোহী, ওরা দেশের কথা বলে। শামীম ওসমানের ভাষা দেখছেন না? ওর ভাষা কীরকম? ও একটা লিডার হতে পারে? এর বাদে আপনার বিচার বিভাগকে ধ্বংস করছে শেখ হাসিনা। হ্যাঁ, বিচারপতি খায়রুল হক উনি অন্যায় বিচার করে গেছেন। ওনার বিচার হওয়া দরকার, প্রয়োজন আমি মনে করি। এরপরে দেখেন 12 বছর, একটানা 12 বছর আপনার ক্রিকেটের সভাপতি থাকে এই নজবুল হাসান পাপন। ওর বাপ ছিল জিল্লুর রহমান, প্রেসিডেন্ট বাংলাদেশের। হ্যাঁ, এই পাপন 12 বছর সভাপতি কিভাবে হয় একটানা? এটা আমি কোনো দেশে এটা দেখি নাই, একমাত্র দেখছি বাংলাদেশে। পুলিশ কি সুরে কথা বলতো আপনারা দেখছেন। শেখ হাসিনার সময় পুলিশ বলতো সে আওয়ামী লীগের কথা বলতো। পুলিশ আওয়ামী লীগের না পুলিশ জনগণের? আপনাদের কাছে আমার প্রশ্ন। র্যাব একই সুরে কথা বলতো? র্যাব জনগণের না আওয়ামী লীগের? এক্সেপ্ট আর্মি এইরকম কথা বলছে না, কখনো শুনি নাই। এরপর আমরা দেখলাম গুম, খুন, চাঁদাবাজি, ব্যাংক লুট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর কি বলবো আপনাদের, 18 লাখ কোটি টাকার ঋণ, আজকের খবর পেলাম 18 লাখ কোটি টাকার ঋণ বাংলাদেশের জনগণের কাঁধে দিয়ে দিয়েছে শেখ হাসিনা। 18 লক্ষ কোটি টাকার ঋণ। এটা নিয়ে আপনার এই যে চিন্তিত সাবেক গভর্নর, বর্তমানে উপদেষ্টা, উনি চিন্তিত এই ঋণ কিভাবে পরিশোধ করবে। ওরা চীন থেকে এই ঋণ আনছে 18 কোটি, আরও আনার গিয়েছিল, লাস্টে চীন দেয় নাই। চীন কইছে তুমি ভারতের সাথে বন্ধুত্ব করো আর আমার সাথে আমি দিব তোমাকে সাহায্য, আর তুমি ভারতকে সব দিয়ে দাও। ও চীন লাস্ট টাইম ওনাকে কিছুই দেয় নাই, কই চলে যাও আমার এখান থেকে। উনি এসে দেশে আবার কোটা আন্দোলন হয়েছিল, জনগণকে এভাবে উনি মেরেছেন। আবার কথায় কথায় উনি বলেন আমার বাপের দেশ। আপনার বাপের দেশ তো কী হলো? জনগণের টাকা দিয়ে আপনি বঙ্গবন্ধু ব্রিজ করেছেন, হ্যাঁ, পদ্মা সেতু করেছেন, আপনি বলেন আমি করেছি। এরপরে আপনি জনগণের টাকা দিয়ে টানেল করেছেন, বা আপনি বলেন আমি করেছি। ফ্লাইওভার করেছেন জনগণের টাকা দিয়ে, আপনি বলেন আমি করেছি। তুমি শেখ হাসিনা যদি সব কিছু করো, যে তোমার বাপের এত পয়সার মালিক তোমার বাপ, হিসাব দিতে হো, হিসাব দেখাও। তুমি কোন জমিদারের মেয়ে,
তুমি হিসাব দেখাও, তোমার বাপের তোমার মায়ের টাকা দিয়ে এইসব করছো? যদি দেশের জনগণ প্রশ্ন করে, আপনি একজন দেশের প্রধানমন্ত্রী, আপনার যে ভাষা যে কথা মোটেও শোভনীয় নয়, আপনার আচরণ চলাফেরা মোটেও শোভনীয় নয়, আপনাদের কথাবার্তা ছিল গুন্ডার বাপ, গুন্ডারা এরকম কথা বলে, সন্ত্রাসীরা এরকম কথা বলে, এই করুম সেই করুম, খেলা হবে দেখাই দিব, এটা সন্ত্রাসী বাপ। একজন রাজনীতিবিদ এইরকম কথা বলতে পারে না না না। আপনারা এটা করছেন, দেশবাসী জানে, এটা আমার কথা না, দেশবাসী দেখছে, সব কিছু জনগণের করছেন আপনারা। তাহলে কি হইল? এটা আপনি করা প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী হোক, দেশের কাজ করতে হবে। দেশের টাকা না থাকলে ও কীভাবে কাজ করবে? এই যে আপনার 18 লাখ কোটি ঋণ করছেন, এই ঋণের বোঝা কে দিবে? আপনার বাপে দিবে না আপনার মায়ে দিবে? না আপনি দিবেন, না আপনার মন্ত্রীরা দিবে, না আপনার নেতাসকলে দিবে? এটা এই জনগণই দিতে হবে। এই 18 কোটি মানুষের উপরে যে বোঝা সারিয়ে দিয়েছেন, 18 কোটি লাখ, এই বোঝাটার এই ঋণ কে শোধ করবে? হ্যাঁ প্রিয় দেশবাসী, আমি আরও আপনাদের কাছে বলবো যে এই জুলাইয়ে যে উনি কি করছেন, জুলাই মাসের কথা বলে আমি শেষ করে ফেলবো। এই জুলাই মাসে উনি ছাত্র আন্দোলন, তার যারা কৌটা আন্দোলন যারা করছিল, তারা উদ্দেশ্য ছিল যে আমরা কৌটা আন্দোলন মানবো, আমরা সরকারের সাথে একটা মিলমিশ করে ফেলবো। ও কৌটা আন্দোলন থেকে উনি শুরু করলেন যা তা কথাবার্তা, ছাত্রদের রাজাকার এইসব বলা ধরলেন তিনি। এটা কি আপনারা দেখেন না? আওয়ামী লীগের ভাই বোনের কাছে আমার আরতি, আমি বলছি যে আপনারা এগুলা দেখেন না। এরপরে উনি কি বললেন যে আওয়ামী লীগই যথেষ্ট। উনার কথা বলতো কে বলতো? উনার সেক্রেটারি। উনি সেক্রেটারি আর চেঞ্জ করেন না, একই সেক্রেটারি বারবার রাখেন। এর কারণ কি? উনার কথায় উঠে বয় এই সেক্রেটারির নাম কিতা? কাউয়া কাদের। এই কাউয়া কাদেরে কি বলতো? কাউয়া কাদেরে বলতো আসো খেলা হবে, তোমরা তো পালিয়ে গেছো, তোমরা তো আমাদের সাথে পারো না। আমার আওয়ামী লীগের বাহিনী যথেষ্ট, দেখাই দেব। ওয়ার্ডে থানায় আওয়ামী লীগের বাহিনী উনি রবিবারে ঘোষণা দিলেন। হ্যাঁ ঘোষণা দিলেন, যাও তোমরা ওয়ার্ডে ওরা মিছিল করলেই ওদেরকে ঠ্যাং ভাঙিয়ে দিবা। রাইফেল হাতে দিয়ে ওদেরকে দিয়ে দিছে এই উবায়দুল কাদের। এই শেখ হাসিনা অর্ডার কি? ক্ষমতায় থাকতে চাই। ভারত তোমাকে রক্ষা করলো না? ভারতের সাথে তুমি প্রথম প্রমিস করলে ভারত আমাকে রক্ষা করবে, ভারতে বললো তোমাকে রক্ষা করবে, ভারত রক্ষা করলো না। ভারত জানে তুমি চলে, তার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, তোমার এখন দরকার নেই। তোমাকে এখন জায়গা দিছে, এখন কি করবে? জায়গা না দিলে তো তুমি মুখ খুশিয়া যদি আবার কিচ্ছু কইলা ভারতের বিরুদ্ধে, তাই সে তোমাকে জায়গা দিছে, এই কারণে তোমাকে জায়গা দিছে ভারত। তাও এখন তার কাটা হচ্ছ, তুমি কাটা হচ্ছ ভারতের। এরপর আর কি বলবো আপনাদের? এরপর হলো গিয়ে আমাদের দেশে যে ছাত্র আন্দোলন করিয়া তারা কৌটা আন্দোলন করতে রবিবার হলো আপনার 4 তারিখে তারা বলছে এক দফা শেখ হাসিনাকে হটাতে হবে। শেখ হাসিনা গেরাও, তারা দিল কারফিউ, মানুষ মারলো প্রায় 700 পিপুল ডেড। 700 মানুষকে তারা মারছে, আর তারা অফিসিয়ালভাবে হয়েছে 157 মানুষ তারা মারছে। 700 মানুষকে তারা নিহত করছে। এর মাঝে বাচ্চা ছিল, 40-50 জন বাচ্চা ছিল, শিশু বাচ্চারে তারা মারছে। আপনারা শুনেছেন দেশবাসী যে হেলিকপ্টার দিয়ে ওরা গুলি করছে, চাইনিজ রাইফেল দিয়ে ওরা গুলি করছে, এবং বিভিন্ন ওয়েপেন্স ওরা ইউজ করছে যেটা ইলিগেল। এটা রাষ্ট্রের পুলিশ এটা ব্যবহার করতে পারে না। এইগুলা ওয়েপেন্স এরা ইউজ করছে। দেশবাসী এটা কি বোকা? বুঝে না? সব কিছু বুঝে। তা আমার কথা হলো ভাই, প্রিয় দেশবাসী, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার কথা শুনছেন। আমরা এখন থেকে এই দেশকে দুর্নীতিমুক্ত এবং সুশাসন এবং দেশ একটা ভঙ্গুর রাষ্ট্র থেকে একটা স্বনির্ভর রাষ্ট্র কীভাবে করা যায়, আমরা সেদিকে খেয়াল রাখবো। আমরা এই গভর্নমেন্টকে
3টা বছর সময় দিই, এরা এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট 3টা বছর যদি থাকে, তো সব ভঙ্গুর যেগুলো আছে, যেগুলো আপনার মনে করেন সংস্কার করা দরকার, বিচার বিভাগকে সংস্কার করতে হবে, পুলিশ প্রশাসনকে আলাদা কমিশন করে পুলিশ বিভাগকে দিতে হবে, কে তাবেদার হয়ে আর চলতে হবে না। এইরকম একটা রাষ্ট্র আমাদের প্রথম এই সংস্কারটা, এই 2টা সংস্কার করা দরকার। 3 নম্বর হলো ছাত্র রাজনীতি উঠিয়ে দিতে হবে কলেজ ইউনিভার্সিটি থেকে। এই 3টা জিনিসই যদি ওরা করতে পারে, থ্যাংক ইউ সো মাচ, আমরা হ্যাপি হয়ে যাব। এরপরে আমরা কি করব, যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের দলকে সংস্কার করতে হবে। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেটা দেশবাসী জানে, বিএনপি রাজনীতি করবে কি করবে না সেটা দেশবাসী জানে, কিন্তু সবাইকে কিন্তু সংস্কার করে আসতে হবে, যে পরিবারতন্ত্র, যে আমার পরে আমার ছেলে, আমার পরে আমার বোন, আমার পরে আমার ভাই, এটা যেন না হয়। আমি দেশবাসীর কাছে আকুল আবেদন। আর আপনারা যে এখন আন্দোলন খালি করতেছেন কন্টিনিউ, পার্শ্ববর্তী দেশে সুযোগ পাবে, আপনারা এটা বুঝেন না। এই সরকারকে সময় দেন, আন্দোলনের সময় আছে, বা আপনারা আলাপ আলোচনা করেন যে ছাত্র একটা সমন্বয়ক আছে, তারা যে সমন্বয়কের মেইন আছে, এদের কাছে আপনারা একটা প্রথম একটা চিঠি দেন, ভাই আমরা এই দাবি, আপনারা দেখেন সরকারকে এসে দাবিটা আদায় করে, আমরা রাস্তার নামতে চাই না। আপনারা রাস্তার না নামিয়ে সরকারের কোনো সংস্থার কাছে, বা যে এখন যে ছাত্র যে একটা সমন্বয় তারা করছে, তাদের কাছেও আপনারা চিঠি দেন যে আমরা এই কাজগুলো করেন, নাইলে আমরা রাস্তায় নামবো, আপনারা যদি পারেন করেন, আর নাইলে এইরকম একটা দাবি আপনারা করতে পারেন। আপনারা রাস্তায় নামবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আর দেশকে আগুয়ে নেওয়ার ব্যবস্থা করেন। একজন যে বিদায় করা হয়েছে দেশ থেকে, উনি পালিয়ে গেছেন, বিদায় না, উনি পালিয়ে গেছেন। হাসিনায় দুর্নীতি, দেশবিরোধী কার্যকলাপ, এবং শেষমেশ দেশ থেকে উনি পালায়ে গেলেন। আমার ইতিহাসে আমি এটা কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। এটা স্বর্ণক করে বাংলাদেশ স্মরণ রাখবে। প্রিয় দেশবাসী, আজকের মতো এখানে বিদায়। আবারও হাজির হব আপনাদের সামনে দেশ এবং জনগণের স্বার্থে কথা বলার জন্য। আমি লিটন চৌধুরী আবারও হাজির হব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমার কথা শুনবেন এবং বুঝবেন আমি কি বলছি। আমি কাউকে আঘাত করে কোনো দলকে, কোনো দলের পক্ষে, কোনো দলের বিপক্ষে আমি নই। আমি দেশ এবং জাতির পক্ষে কাজ করতেছি। আমি আমার সেনাবাহিনীর পক্ষে কাজ করতেছি। আমার দেশের রত্ন, আমার দেশকে নিয়ে আমি কাজ করতেছি। দেশ এবং মাটি আমার মা, আমি তাকে রক্ষা করব। যে কোনো তার বিনিময়ে দরকার হলে, প্রয়োজন হলে ঝাঁপিয়ে পড়ব। আবারও স্বাধীন করার প্রয়োজন হলে আবারও স্বাধীন করব। তবুও সোনার বাংলা গড়ার জন্য আমরা সব ঐক্যতা থাকবো। আমাদের কেউ ভাঙতে পারবে না। এইটাই আমাদের স্মরণ রাখকে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আবার দেখা হবে।